শুনতে পাচ্ছিস? কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে 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 ছেড়ে দাও। আপনারা শুনছেন আধার 48। মা, ও মা, খালামণি এখনো বিয়ে করছে না কেন? কে বলেছে তোকে সে এখনো বিয়ে করেনি? সে তো অনেক আগেই বিয়ে করে ফেলেছে, কিন্তু কোনো মানুষকে না, একটা জিন সম্রাটকে। আর তাদের ঘরে একটা মেয়েও আছে, যে কিনা খুবই সুন্দরী একটা পরী। মায়ের মুখে এই কথা শুনে তো আমি হতবাক হয়ে যাই। আমার খালাতো বোন একজন পরী। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নিয়ে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি গল্প। গল্পটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমি সাথে আছি লেখক আরিয়ান অভি। তাহলে চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আমি অভি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। আমাদের অনেক টাকা পয়সা আছে। আমার বাবার এই ঢাকা শহরে বেশ কিছু ব্যবসা আছে। ভালোই কাটছিল আমাদের হাসি খুশি পরিবারটা। আমি আমার বাবা মার একমাত্র ছেলে। তারা আমাকে পাগলের মতো ভালোবাসে। একদিন রাতে আমি আমার ঘরে ঘুমিয়েছিলাম। মধ্যরাতে বাবা মার চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। চেঁচামেচিতে আমি ঘরের বাইরে এসে দেখতে পাই বাবা পাগলামি করছে। এই গভীর রাতে দরজা খুলে বাইরে চলে যাবে তাই মা বাবার হাত দুইটি টেনে তাকে বাধা দিচ্ছিল ঘরের বাইরে যাওয়া থেকে। আমি বাবার কাছে গিয়ে জানতে চাই, কি ব্যাপার বাবা, দরজা খুলে বাইরে যাবে মানে? এখন গভীর রাত, কি এমন কাজ পড়ে গেল? বাবা আমার কথা শুনে আমার দিকে ঘুরে তাকায়। আমি তাকে দেখে দুপা পিছনে সরে আসি, কেননা আমার বাবার চোখ দুইটি এখন ভয়ঙ্করভাবে লাল হয়েছিল। মুখটা কালচে হয়ে গেছে। বাবা একটা ভয়ঙ্কর মোটা কণ্ঠে আমাকে বলে, কোথায় যাচ্ছি জানতে চাস? মরতে যাচ্ছি, যাবি? আয় আয় আমার সাথে। বাবার এমন আচরণ দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। মা আমাকে তখন বলে, অভি, তোর বাবাকে ধর। তোর বাবার উপরে ভয়ঙ্কর কিছু ভর করেছে। তাকে কোনোভাবেই ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না, তাহলেই উল্টাপাল্টা কিছু করে ফেলবে। মায়ের কথা শুনে আমি বাবার আরেকটি হাত ধরে ফেলি। বাবার সাথে আমি আর মা কোনোভাবেই পারছিলাম না, যেন তার ভেতরে অনেক শক্তি চলে এসেছে। এভাবেই ধস্তাধস্তি করতে করতে চারিপাশে ফজরের আজান দিয়ে দেয়। বাবার কানে আজানের শব্দ পড়তেই বাবা মাটিতে লুটিয়ে পড়ে। আমি আর মা অনেক কষ্ট করে বাবাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসি। সকাল হয়ে যায়। বাবার চোখ মুখে আমরা পানি ছিটা দেই, কিন্তু কোনোভাবেই বাবার জ্ঞান ফিরে আসছিল না। এটা দেখে আমরা আমাদের পরিচিত ডক্টর আঙ্কেলকে ফোন দেই। ডক্টর আঙ্কেল বাড়িতে আসে। তারপর আমার বাবাকে চেক আপ করতে শুরু করে। সে কিছুক্ষণ চেক আপ করে আমাকে অবাক হয়ে জানায়, তোমরা এখনই তাকে আমার সাথে মেডিকেলে নিয়ে আসো, তারপর দেখি আমরা আরও কিছু করতে পারি কি না। ডক্টর আঙ্কেলের কথা মতো আমরা বাবাকে নিয়ে তখনই মেডিকেলে অ্যাডমিট করাই। কিন্তু অনেক ডক্টর মিলেও বাবার ঘুম ভাঙাতে পারছিল না। সবাই হার মেনে দেয় আর আমাদেরকে জানায় সে কোমাতে চলে গেছে। সে যতদিন না জেগে উঠছে ততদিন মেডিকেলেই রাখতে হবে। এভাবেই 1 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু বাবার ঘুম কোনোভাবেই ভাঙে না। আমার মাকে আর আমাকে ডক্টর আঙ্কেল তার চেম্বারে ডাকে। সে আমাদেরকে বলে, দেখো, আমাদের ডক্টরি ভাষায় আমরা যতটুকু পারতাম সব কিছু করেছি, কিন্তু কোনোভাবেই তো ভাইজানকে এই কোমা থেকে বের করতে পারছি না। আমার মনে হচ্ছে বিষয়টা অন্য কিছু। আমাকে তোমরা শুরু থেকে বলো তো, কিভাবে ভাইজান অজ্ঞান হয়ে গেল? তখন আমি আর মা সে রাতের কথা ডক্টর আঙ্কেলকে খুলে বলি। সবটা শুনে ডক্টর আঙ্কেল আমাদেরকে বলে,
এই পৃথিবীতে অলৌকিক অনেক কিছুই আছে। আমার মনে হয় রায়হান সাহেবের উপরে ভয়ঙ্কর কিছু ভর করেছে। দেখো অভি, তোমাদের তো টাকা পয়সার অভাব নেই, তাই হয়তো তোমার বাবার উপরে কেউ কালো জাদু করেছে। ভাবি, আপনি বড় কোনো হুজুর বা কবিরাজ দেখান, পাশাপাশি আমরা তো আছি, দেখি কি করা যায়। আমার মা তখন আমাকে বলে, দেখলি তো, সেদিন রাতে আমি তোকে বলেছিলাম তোর বাবার উপরে ভয়ঙ্কর কিছু ভর করেছে। মা আমাকে নিয়ে চেম্বার থেকে বের হয়ে আসে, তারপর আমাকে বলে, তোর বাবাকে মেডিকেলে রেখে কোনো লাভ হবে না। এখন তোর বাবার ঘুম ভাঙাতে পারবে আমার ছোট বোন, তার কাছেই তোর বাবাকে নিয়ে যাব। মায়ের মুখে এতগুলো বছর পর খালামণির কথা শুনে আমি বেশ অবাক হই, আর তাকে বলি, তুমি তো খালামণির সাথে কোনো যোগাযোগ করো না, কতগুলো বছর পার হয়ে গেছে, আমাদেরকেও যোগাযোগ করতে দাও না। সেই ছোটবেলায় একবার দেখেছিলাম তাকে, তারপর এতগুলো বছর পার হয়ে গেছে, তাকে তো একবারও দেখিনি। কেন মা? মা তখন আমাকে বলে, আমি যেটা করেছি তোদের ভালোর জন্যই করেছি। আমি ইচ্ছে করেই তাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমার কি কষ্ট হয় না বল? এই পৃথিবীতে বাবা মা চলে যাওয়ার পর আপন বলতে একমাত্র আমার ছোট বোন, তারপরেও তাকে আমি আমার জীবন থেকে দূরে রেখেছি। নিশ্চয়ই তার পেছনে অবশ্যই কোনো বড় কারণ ছিল, তাই না? আমি তখন মাকে বলি, কি এমন কারণ ছিল আমাকে বলো, সময় এলে সব কিছু জানতে পারবি। এখন তোর বাবাকে গাড়িতে ওঠা, আমাদেরকে আজকের মধ্যেই দিনাজপুর যেতে হবে। মায়ের কথা মতো ডক্টর আঙ্কেলকে বলে একটা অ্যাম্বুলেন্স আমি ব্যবস্থা করি। সেই অ্যাম্বুলেন্সে করে আমি বাবাকে উঠিয়ে মার সাথে রওনা করি দিনাজপুরের উদ্দেশ্যে। 4 ঘন্টা জার্নি করার পর অ্যাম্বুলেন্সটা দিনাজপুরের সেই ছোট্ট গ্রামে প্রবেশ করে। মা গ্রামবাসীদের কাছে জানতে চায় আমার খালার বাড়িটা কোথায়। সবাই আমার খালামণিকে চেনে, সবাই দেখিয়ে দেয় বাড়িটা আসলে কোন পথে। আমাদের গাড়িটা খালামণির বাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। মা বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর তার বোনের নাম ধরে ডাকতে শুরু করে। আমি গাড়ি থেকে নেমে দাঁড়াই, চারিপাশটা একটাবার দেখি। আমি খুব অবাক হই। এই গ্রামে সবার বাড়ি থেকে ভিন্ন আমার খালামণির বাড়িটা। বাড়িটার আশেপাশে অন্য কোনো বাড়ি ঘর নেই, চারিপাশে মোটা মোটা কিছু তাল গাছ দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে আমার খালামণি। এতগুলো বছর পর খালামণি তার বড় বোনকে দেখে কান্নায় ভেঙে পড়ে, তাকে জড়িয়ে ধরে। আমার মা সেও কান্না করছিল। সে কান্না করতে করতে খালামণিকে বলে, বোন আমার, তোর দুলাভাইকে বাঁচা, তার উপরে ভয়ঙ্কর কিছু ভর করেছে। 1 সপ্তাহ ধরে তাকে ঘুমের দেশে বন্দি করে রেখেছে। তুই কিছু একটা কর বোন, তুই কিছু একটা কর। খালামণি তখন তার চোখের পানি মুছে আমাদের গাড়ির দিকে এগিয়ে আসে। সে আমার দিকে তাকায় আর আমাকে বলে, চিন্তা করিস না, তোর বাবা ঠিক হয়ে যাবে। খালামণি পেছনে ঘুরে বাড়ির ভেতর থেকে 2 জন ব্যক্তিকে ডাকে। 2 জন ব্যক্তি বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে। তাদের ছিল সুঠাম দেহ। তারা 2 জন আমার বাবাকে গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায়। খালামণি আমাকে বলে, অভি, তুই আয় আমার সাথে। আমি আর আমার মা খালামণির সাথে তার বাড়ির ভেতরে প্রবেশ করি। খালামণি আমাদেরকে নিয়ে একটা ঘরে আসে। ঘরটা দেখে আমি তো হতবাক হয়ে যাই। ঘরটা খুবই অদ্ভুতভাবে সাজানো। ঘরে কোনো বাতি নেই, চারিপাশে মোমবাতি জ্বলছে। মোমবাতির আলোতে আমি দেখতে পাই কিছু পশু পাখির কঙ্কাল চারিপাশে বাঁধা, আর ঘরের মাঝখানে একটা বিশাল কাটা গরুর মাথা, যেটা কিনা এখন কঙ্কাল হয়ে গেছে। এত কিছু দেখে আমি বুঝতে পারি আমার খালা সে অনেক বড় মাপের একজন কবিরাজ।
আমার বাবাকে সেই ঘরে মাটিতে শুইয়ে দেয়া হয়। খালামণি আমার বাবার চারিপাশে পবিত্র পানি দিয়ে একটা গোল দাগ কেটে দেয়। তারপর ঘরের মাঝখানে আসন পেতে বসে। খালামণি সেই দুজন ব্যক্তিকে বলে আমার বাবার হাত পাগুলো শক্ত করে ধরে ফেলতে। খালামণির কথা মতো সেই দুজন ব্যক্তি এমনটাই করে। আমার মা তখনও কান্না করছিল। আমি মাকে বলি, এগুলো কি করছে? মা তখন বলে, চুপ করে দেখ, তোর খালামণি তোর বাবাকে বাঁচানোর চেষ্টা করছে। আমি মায়ের হাত ধরে কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম। খালামণি অদ্ভুত কিছু আয়াত পড়তে শুরু করে, আর সেই পড়া পানি বারবার আমার বাবার শরীরে ছিটিয়ে দিতে শুরু করে। এভাবেই 10 থেকে 15 মিনিট পার হওয়ার পর হঠাৎ করেই আমি অনুভব করতে পারি ঘরের ভেতর একটা গরম বাতাস ঘোরাফেরা করছে। হঠাৎ করেই আমাদের সবার গরম লাগতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ আগেও পুরো ঘরটা ঠান্ডা ছিল। আমার বাবা নড়তে চড়তে শুরু করে। এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে যাই। এত বড় বড় ডক্টর দেখালাম, কেউ কিছু করতে পারল না। কিন্তু খালামণির এই অদ্ভুত আয়াত শুনে বাবা নড়াচড়া করছে। খালামণি আরও জোরে জোরে আয়াত পড়তে শুরু করে। বাবা তখন কথা বলতে শুরু করে। তার চোখ এখনও বন্ধ হয়ে আছে। মোটা একটা কণ্ঠে বাবা তখন খালামণির সাথে কথা বলতে শুরু করে। খালামণিকে আমার বাবা অকথ্য ভাষায় গালাগালি করছিল, কিন্তু খালামণি কোনো রাগ করছিল না। উল্টো ঠান্ডা মাথায় আমার বাবার কাছে জানতে চাচ্ছিল, কে তুই, কোথা থেকে এসেছিস, তোর পরিচয় কি, সব কিছু বল আমাকে। খালামণির এইসব কথা শুনে আমি আমার মাকে বলি, খালামণি আমার বাবার কাছে পরিচয় কেন জানতে চাচ্ছে? সে তো জানে এটা তার দুলাভাই। তখন আমার মা আমাকে বলে, তোর খালা তোর বাবার সাথে কথা বলছে না, কথা বলছে তোর বাবাকে যে দখল করে রেখেছে সেই ভয়ঙ্কর জিনের সাথে। আমি মায়ের কথার কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। কি বলছে মা? আমি নিজ চোখে দেখতে পাচ্ছি বাবা কথা বলছে, আর মা কিনা বলছে বাবা না, একটা ভয়ঙ্কর জিন কথা বলছে। মা আমাকে বলে শান্ত হয়ে দাঁড়িয়ে থাক আর দেখতে থাক কি হয়। খালামণি তখন আবারও প্রশ্ন করে, বল তোর পরিচয় কি, কোথা থেকে এসেছিস? আমার বাবা তখন বলে, বলবো না, কোথা থেকে এসেছি বলবো না। কি করবি, কি করবি দেখি? এটা বলে আমার বাবা জোরে জোরে হাসতে শুরু করে। এখনও তার চোখ দুইটি বন্ধ। খালামণি তখন আমার বাবাকে বলে, কি করব দেখতে চাস? ঠিক আছে, দেখ তাহলে। এটা বলে খালামণি সেই ঘরের আলমারি থেকে একটা মোটা লাঠি বের করে। তারপর সেই লাঠির উপরে কিছু আয়াত পড়ে আমার বাবার দিকে এগিয়ে যেতে শুরু করে। আমি তখন বেশ ভয় পেয়ে যাই। খালামণি কি তাহলে তার দুলাভাইকে আঘাত করবে? আমি বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু মা তখন বলে, কিচ্ছু করবি না, চুপ করে দেখ। আমি না চাইতেও সব কিছু দেখছিলাম। খালামণি আমার বাবার কাছে যায় আর আমার বাবাকে বলে, দেখ তাহলে কি করতে পারি আমি। এটা বলে সে মাটিতে জোরে জোরে আঘাত করতে থাকে, আর সেই পানির ছিটা আমার বাবার শরীরে ছিটাতে থাকে। আমার বাবা তখন আর্তচিৎকারে চিৎকার পাড়তে শুরু করে, যেন তার শরীরেই আঘাত করা হচ্ছে। বাবা সেখান থেকে নড়াচড়া করছিল, ওঠার চেষ্টা করছিল, কিন্তু সেই দুইজন লোক শক্ত করে আমার বাবার হাত পাগুলো মাটির সাথে ধরে রেখেছিল। খালামণি তখন আবারও প্রশ্ন করে, এখনও সময় আছে, তুই তোর আসল পরিচয়টা বল, নয়তো তোকে আমি মেরে ফেলব। তখন সে জিনটা আমার খালামণিকে বলে, আমি এখানে একা না, দেখ এই লোকটাকে আমরা 7 জন ভর করেছি, তুই শুধু আমাকেই ডাকতে পেরেছিস, বাকিরা আমার থেকেও বেশি শক্তিশালী।
তুই যদি আমাকে মেরেও ফেলিস তারপরেও এই লোকটা মুক্ত হতে পারবে না, কেননা তার উপরে ভয়ঙ্কর একটা কালো জাদু করা হয়েছে। খালামণি তখন আমার বাবার ভেতরে থাকা সেই জিনটাকে প্রশ্ন করে, কে করেছে এমনটা? বল, তার নাম বল। আমার বাবার ভেতরে থাকা সেই ভয়ঙ্কর জিনটা তখন বলে, তার নাম হচ্ছে ইন্তেহাজ। বাবার ভেতরে থাকা সেই জিনটির মুখে এই নাম শুনে আমি আর আমার মা অনেক বেশি অবাক হয়ে যাই, কেননা ইন্তেহাজ আমার বাবার খুব কাছের একজন বন্ধু। সে পড়ার সময় আমাদের বাড়িতে আসা যাওয়া করত, আমার মাকে অনেক সম্মান করত, আমাকে অনেক আদর করত। আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বলি, ইন্তেহাজ আঙ্কেল? না, সে এমনটা করতে পারে না। আমার মা তখন আমাকে বলে, মানুষ সব কিছু করতে পারে। মানুষ হচ্ছে ভয়ঙ্কর হিংস্র প্রাণীর থেকেও অনেক গুণ বেশি ভয়ঙ্কর। আমার খালামণি তখন সে জিনটাকে আবারও প্রশ্ন করে, কিভাবে কালো জাদু করেছে? বল, আমাকে বল। সে জিনটা তখন বাঁচার জন্য বলতে থাকে কিভাবে আমার বাবার উপরে কালো জাদু করা হয়েছে। জিনটা বলে, ইন্তেহাজ পড়ার সময় তাদের বাড়িতে আসা যাওয়া করত, আর এভাবেই তাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে। কিন্তু তার মনে এই লোকটার জন্য অনেক বেশি হিংসে ছিল। তার কথা, তারা একই ব্যবসা করে, কিন্তু তার ব্যবসায় সে সবসময় লস করলেও অভির বাবা সে সবসময় লাভবান হতো নিজের ব্যবসাতে। আর এটার জন্যই সে হিংসে করতে শুরু করে। হিংসের বশে পড়ে ইন্তেহাজ অনেক বড় একজন তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তাকে বলে, তুমি যদি আমাকে টাকা দাও আর কিছু জিনিসের ব্যবস্থা করে দাও, তাহলে অভির বাবাকে খুব সহজেই হত্যা করতে পারবে। তান্ত্রিকের মুখে এই কথা শুনে ইন্তেহাজ তাকে অনেকগুলো টাকা দেয়, আর তান্ত্রিক বলে দেয় কি কি জোগাড় করতে হবে। তান্ত্রিক বলে, অভির বাবার মাথার একটা চুল আর তার পরনের পোশাকের কিছুটা অংশ জোগাড় করে আনতে। ইন্তেহাজ যেহেতু আপনার বোনের বাসায় সচরাচর আসা যাওয়া করত, তাই তার জন্য এমনটা করা ছিল খুবই সহজ। সে খুবই কৌশলে অভির বাবার মাথা থেকে একটা চুল ছিঁড়ে ফেলে, তারপর তাদের বাড়িতে এসে তার পরনের একটা জামা থেকে কিছুটা অংশ কেটে সে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক সেসব জিনিসের উপরে কালো জাদু করে 7টি তাবিজ তৈরি করে, আর আমাদের 7 জন জিনকে লাগিয়ে দেয় এই ব্যক্তির উপরে। আমাদেরকে আদেশ করা হয়, যতদিন না এই ব্যক্তি মারা যাচ্ছে ততদিন তাকে ভয় দেখাতে। আমরা 7 জন সেই তাবিজে বন্দী, তাই চাইলেও আমরা এই শরীরকে ছাড়তে পারবো না। আমার খালামণি তখন বলে, সেই তাবিজগুলো এখন কোথায় আছে বল। আমার বাবার ভেতরে থাকা সেই জিনটা তখন বলে, 4টি তাবিজ তাদের বাড়ির চারপাশে কোতা আছে, আর 3টি তাবিজ এমন 3টি জায়গায় সে তান্ত্রিক রেখে এসেছে যেখান থেকে সেই তাবিজগুলো উদ্ধার করা অসম্ভব। আমার খালামণি তখন বলে, সম্ভব না অসম্ভব সেটা আমি বুঝে নেব, তুই বল বাকি 3টি তাবিজ কোথায় রেখেছে সেই তান্ত্রিক। আমার বাবার ভেতরে থাকা সেই জিনটা তখন বলে, প্রথম তাবিজটা রাখা আছে তাদের বাড়ির পাশেই একটা কবরস্থানে। সেই কবরস্থানে একটা পরিত্যক্ত কবরের ভেতরে লাশের মুখে সেই তাবিজটা রাখা আছে। যেই সে তাবিজটা উদ্ধার করতে যাবে তাকে সেই লাশটা টেনে নিয়ে যাবে সেই কবরে। খালামণি তখন বলে, ফালতু কথা বলা বন্ধ কর, সেটা আমি বুঝে নেব। এখন বল বাকি যে দ্বিতীয় তাবিজটা সেটা কোথায় আছে। জিনটা তখন বলে, দ্বিতীয় তাবিজটা তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা নামকরা মেডিকেলের দুম ঘরে রাখা আছে, যেই ঘরকে পাহারা দিচ্ছে মৃত মানুষদের আত্মা।
তারা কখনোই সেই তাবিজটাকে উদ্ধার করতে দেবে না। খালামণি আবারও ধমক দিয়ে বলে, সেটা আমার বিষয়, তোকে ভাবতে হবে না। এখন বল, শেষ তাবিজটা কোথায় রেখেছে সেই তান্ত্রিক? আমার বাবার ভেতরে থাকা জিনটা তখন বলে, শেষ তাবিজটা তান্ত্রিক তার গলায় বেঁধে রেখেছে। সেটা উদ্ধার করতে হলে তান্ত্রিকের সাথে যুদ্ধ করতে হবে, তার বাড়িতে যেতে হবে। কিন্তু তান্ত্রিক একা না, তার কাছে আছে শক্তিশালী অনেক জিন, যাদেরকে কখনোই তুই হারাতে পারবি না। আমার খালামণি তখন বলে, ঠিক আছে, সেটা না হয় সময়ের মাধ্যমেই দেখা যাবে। এখন তুই আমার দুলাভাইয়ের শরীর থেকে বের হয়ে আয়, তারপর দুলাভাইকে জাগিয়ে তোল, তার সাথে আমি কিছু কথা বলবো। সে জিনটা তখন বলে, আমি এমনটা করতে পারবো না। খালামণি তখন আবারও মাটিতে আঘাত করতে শুরু করে। জিনটা আঘাত সইতে না পেরে খালামণিকে বলে, ঠিক আছে, আমি শুধু 10 মিনিটের জন্য এই ব্যক্তির শরীর থেকে আমার সকল সাথীদেরকে নিয়ে দূরে সরে যাচ্ছি। তবে মনে রাখিস, 10 মিনিট পর আমরা না চাইতেও এই শরীরে ফিরে আসব, আর এই ব্যক্তি আবারও ঘুমের দেশে বন্দী হয়ে যাবে। আমার খালামণি বলে, ঠিক আছে, তুই তাহলে সেটাই কর। সেই জিনটা তখন তার বাকি 6 জন সাথীকে নিয়ে আমার বাবার শরীর থেকে দূরে সরে যায়। জেগে ওঠে আমার বাবা। আমার বাবা ঘুম থেকে জাগার পরেই কান্না করতে শুরু করে। আমার মা আমার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। বাবা কান্না করতে করতে আমার মাকে বলে, আমাকে তারা অনেক ভয় দেখাচ্ছে, আমি কোনোভাবেই ঘুম থেকে জেগে উঠতে পারছি না, আমাকে তোমরা বাঁচাও। আমার মা তখন বাবাকে বলে, তুমি ভয় পেও না, আমরা তো তোমার সাথে আছি। আর দেখো, তোমাকে আমরা আমার বোনের কাছে নিয়ে এসেছি, সে তোমাকে অবশ্যই এই বিপদের হাত থেকে বাঁচাবে। আমার বাবা তখন খালামণিকে তার কাছে ডাকে। খালামণি তার পাশে গিয়ে বসে। বাবা খালামণিকে বলে, রত্না বোন আমার, আমাকে মাফ করে দিস। তোর সাথে আমরা অনেক অন্যায় করেছি, এতগুলো বছর তোর সাথে কোনো যোগাযোগ করিনি, আমাকে তুই মাফ করে দিস বোন। খালামণি তখন বাবাকে বলে, ছি দুলাভাই, কি বলছেন এগুলো? আমি আপনার উপরে রাগ করিনি। আর শুনুন, আপনার কিচ্ছু হবে না, এই কালো জাদু আমি নষ্ট করবই করব। বাবা তখন খালামণির হাত দুইটি ধরে কান্না করে দেয় আর তাকে বলে, তুই জানিস বোন, স্বপ্নের মাঝে তারা আমাকে অনেক ভয় দেখায়। আমি বারবার ঘুম থেকে জেগে ওঠার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই ঘুম থেকে জেগে উঠতে পারি না। তুই আমাকে বাঁচা বোন। এরই মাঝে সেই জিনগুলো আবারও আমার বাবার ভেতরে প্রবেশ করে। সাথে সাথেই আমার বাবা আবারও ঘুমিয়ে পড়ে, মাটিতে লুটিয়ে পড়ে। খালামণি উঠে দাঁড়ায় আর আমার মাকে বলে, আপু তুই কান্না করিস না, আমার উপরে ভরসা কর। খালামণি সেই ঘরে থাকা সেই 2 জন লোককে আদেশ করে, যাও দুলাভাইকে ধরে শোয়ার ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দাও। সেই 2 জন ব্যক্তি তখন আমার বাবাকে ধরে শোয়ার ঘরে নিয়ে যায়। খালামণি আমাকে আর আমার মাকে বলে, তোমরা আসো, কান্না থামাও, আমি তো আছি। সারাটা দিন নিশ্চয়ই কিচ্ছু খাওনি, আসো একসাথে আজকে রাতের খাবার খাবো। আমি, খালামণি আর মা একসাথে রাতের খাবার খাই। তারপর মা চলে যায় বাবার ঘরে ঘুমাতে। খালামণি আমাকে একটা ঘর দেখিয়ে দেয় রাতে থাকার জন্য, আর আমাকে বলে, অভি, ভেবেছিলাম তোর সাথে আর কখনোই দেখা হবে না। সেই ছোট্ট থাকতে তোকে দেখেছিলাম, তুই আমাকে মা মা বলে ডাকতি, তোকে দেখে ভালোই লাগছে। শোন অভি, কান্না করবি না একদম, নিজেকে শক্ত কর, তোর মাকে বোঝা, আমি তো আছি। আগামীকালই তুই কিন্তু তোর বাড়িতে যাবি, সেই প্রথম 4টি তাবিজ তুই উদ্ধার করে নিয়ে আসবি। আমি তখন খালামণিকে বলি, কিন্তু খালামণি, আমি তো জানি না আমাদের বাড়ির চারপাশে কোন কোন জায়গায় তাবিজ কোথা আছে। খালামণি তখন বলে,
কিভাবে তুই জানতে পারবি সেটা আমি তোকে বলে দেব। এখন যা, আজকের রাতের মতো ঘুমিয়ে পড়। সকালে এই বিষয়ে কথা বলবো, অনেক রাত হয়ে গেছে। খালামণি আমার কাছ থেকে বিদায় নিয়ে তার ঘরে চলে যায়। আমিও দরজা বন্ধ করে বিছানায় চলে আসি ঘুমানোর জন্য। আমার একটা খুবই বাজে স্বভাব ছিল। নতুন কোনো জায়গায় প্রথম রাতে কোনোভাবেই আমি ঘুমাতে পারতাম না। তাই সেদিন রাতেও আমি অনেক চেষ্টা করার পরেও ঘুমাতে পারছিলাম না। বিছানায় এপাশ ওপাশ করছিলাম। এভাবেই মধ্যরাত পার হয়ে যায়। হঠাৎ করেই আমার কানে আমি নূপুরের শব্দ শুনতে পাই। হালকা নূপুরের শব্দটা যেন বাইরে থেকে আসছে। আমি বিছানায় উঠে বসি, ভালো করে শোনার চেষ্টা করি আসলেই কি নূপুরের শব্দ শুনতে পাচ্ছি নাকি আমার মনের ভুল। আমি চুপটি করে সেই শব্দটা শোনার চেষ্টা করি। ধীরে ধীরে সেই শব্দটা আরও তীব্র হতে শুরু করে। কেউ একজন বাড়ির আশেপাশে নূপুর পায়ে হাঁটাহাঁটি করছে। আমি বিছানা থেকে উঠে সেই রুমের বারান্দায় চলে যাই। বারান্দায় দাঁড়িয়ে আমি চারিপাশে দেখার চেষ্টা করি কেউ কি বাড়ির আশেপাশে নূপুর পায়ে ঘোরাফেরা করছে কিনা। আমি চারিপাশে সেই অজানা মানুষটাকে খুঁজছিলাম। ঠিক তেমন সময় আমি দেখতে পাই বাড়ির দরজার সামনে সেই তালগাছের গোড়ায় একজন মেয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে তাকে আমি আবছা আবছা করে দেখতে পাচ্ছিলাম। তার পরনে একটা সাদা সুন্দর পোশাক। চাঁদের আলোতে তার পোশাকটা দেখা গেলেও তার চেহারাটা আমি এত দূর থেকে দেখতে পাচ্ছিলাম না। তবে এটা বুঝতে পারছিলাম সে মেয়েটি আমার দিকেই তাকিয়ে আছে। কিছুক্ষণ সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায়। মেয়েটি চলে যাওয়ার পর আমি তাকে নিয়ে ভাবতে থাকি, এত রাতে এই মেয়েটি কোথা থেকে এলো। ভাবতে ভাবতে চারিপাশে ফজরের আজান দিয়ে দেয়। আজানের পর আমি ফজরের নামাজ পড়ে বাবার জন্য উপরওয়ালার কাছে সাহায্য চাই। তারপর কিছুটা ঘুমিয়ে নেই। সকাল ৯টার সময় খালামণি আমার ঘরে আমার জন্য চা নিয়ে আসে। সে আমাকে ঘুম থেকে ডাকে, কিন্তু সারা রাতের অর্ঘুমা আমি। এত সহজে কি আর ঘুমটা ভাঙে? খালামণি আমাকে বেশ কিছুক্ষণ ডেকে আমার ঘুমটা ভাঙায়। আমি উঠে বসি। তখন খালামণি আমাকে বলে, "কি রে, তোর চোখ দুটি লাল কেন? রাতে ঘুম হয়নি?" আমি তখন খালামণিকে বলি, "খালামণি, তুমি জানো, রাতের বেলায় আমি নূপুরের শব্দ পেয়েছিলাম, আর সেটা দেখার জন্যই আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। ওই তালগাছের সামনে একটা মেয়েকে আমি দেখতে পেয়েছিলাম। মেয়েটি আমার দিকেই তাকিয়েছিল। তারপর হুট করেই সেখান থেকে অন্ধকারের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়।" খালামণি আমার মুখে এই কথা শুনে আমাকে বলে, "দেখ অভি, তুই এই বাড়িতে প্রথম এসেছিস, তাই অনেক কিছুই জানিস না। সেই মেয়েটি তোর খুবই কাছের একজন আত্মীয়।" খালামণির মুখে এই কথা শুনে আমি তাকে বলি, "আমার আত্মীয় হয়? কি হয় খালামণি?" ঠিক তেমন সময় আমার মায়ের ঘর থেকে একটা চিৎকার ভেসে আসে। খালামণি আর আমি দৌড়ে চলে যাই সেই ঘরে। আমি দেখতে পাই মা বাবাকে ধরে অঝরে কান্না করছে। খালামণি মায়ের কাছে জানতে চায়, "কি রে আপু, কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন?" আমার মা তখন আমাকে আর খালামণিকে বলে, "দেখ, ওর মাথার চুল সবগুলো এক রাতের মাঝেই পেকে গেছে।" মায়ের কথা শুনে আমি আর খালামণি বাবার দিকে তাকাই। দেখতে পাই সত্যি তো, এক রাতের মাঝেই আমার বাবার ঘন কালো চুল সবগুলো সাদা হয়ে গেছে। খালামণি এই দৃশ্য দেখে আমাদেরকে বলে, "সর্বনাশ করেছে। এর মানে সেই কালো জাদুর মেয়াদ খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে।
যা করার 1 সপ্তাহের মধ্যেই করতে হবে। যদি 1 সপ্তাহের মধ্যে সেই সকল তাবিজ আমরা উদ্ধার না করতে পারি, তাহলে তোর বাবাকে আর বাঁচাতে পারবো না অভি। শোন অভি, তুই এখনই এখান থেকে বের হয়ে ঢাকায় তোদের বাড়িতে চলে যাবি। আর হ্যাঁ, মধ্যরাতেই সেই তাবিজ 4টি উদ্ধার করতে হবে। আমি খালামণিকে আবারও বলি, কিন্তু খালামণি, তুমি তো বলে দিলে না কিভাবে আমি বুঝতে পারবো বাড়ির কোন কোন জায়গায় সেই তাবিজগুলো লুকানো আছে। খালামণি তখন আমাকে বলে, তুই 1 মিনিট দাঁড়া, আমি এখনই আসছি। এই কথা বলে খালামণি সেই ঘরটায় চলে যায়, যে ঘরে গতকাল সে জিনটাকে খালামণি স্মরণ করেছিল। 2 থেকে 3 মিনিট পর খালামণি সেই ঘর থেকে বের হয়ে আসে। তার হাতে একটা কালো পুটুলি। সেই পুটলিটা খালামণি আমার হাতে দেয় আর বলে, এই পুটলির ভেতরে মরা মানুষের কঙ্কালের কিছু ছাই আছে। তুই একটা কাজ করবি, এই ছাইগুলো বাড়ির চারিপাশে ছিটিয়ে দেবি। আর মাটিতে যেসব জায়গায় তাবিজ আছে সেখানে এই ছাইগুলো পড়তেই রক্তের মতো লাল হয়ে যাবে, আর তুই বুঝতে পারবি সেখানেই তাবিজ লুকানো আছে। আমি তখন খালামণিকে বলি, আচ্ছা খালামণি, এই তাবিজগুলো উদ্ধার করতে গেলে আমাকে আবার সেই জিনগুলো ক্ষতি করবে না তো? খালামণি তখন বলে, সেই 7টি জিন তোর বাবার শরীরে আছে, তারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সেই তাবিজের পাহারায় কিছু জিন তোদের বাড়ির চারিপাশে ঘোরাফেরা করছে সেই তান্ত্রিকের আদেশে। আমি তো এই কথা শুনে বেশ ভয় পেয়ে যাই। খালামণিকে বলি, আমাকে যদি তারা মেরে ফেলে? খালামণি তখন আমার হাতে একটা তাবিজ বেঁধে আমাকে বলে, তারা তোকে মারতে পারবে না, কিন্তু দূর থেকে ভয় দেখাতে পারবে। তুই ভয় পাস না। আর হ্যাঁ, সেখানে তুই একা থাকবি না, তোকে সাহায্য করার জন্য আরেকজন থাকবে। আমি খালামণিকে বলি, কার কথা বলছো তুমি? খালামণি বলে, সেটা তুই সময় এলেই দেখতে পারবি। এখন বের হয়ে যা, ঢাকায় যেতে যেতে রাত হয়ে যাবে। আমি খালামণি আর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তখনই দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। ঢাকায় আসতে আসতে আমার রাত 10টা বেজে যায়, কিন্তু তখনই আমি বাড়িতে যাই না। আমি অপেক্ষা করতে থাকি কখন মধ্যরাত হয়ে যাবে। আমি আমার এলাকার চারিপাশে হাঁটাহাঁটি করতে শুরু করি। ধীরে ধীরে ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করে। আস্তে আস্তে রাত 1টা বেজে যায়। আমি ধীর পায়ে আমার বাড়ির কাছে যাই। বাড়ির দরজার সামনে দারোয়ান চাচা আমাকে দেখে আমাকে বলে, এত রাতে ভাতিজা, তুমি কোথা থেকে এলে? আমি চাচাকে বলি, চাচা, অনেক দরকারে এসেছি, চাপুন, আমাকে ভেতরে যেতে দিন। আমি বাড়ির ভেতরে প্রবেশ করি। চাচা আমাকে বলে, আমি কি আসবো? আমি বলি, না চাচা, আপনি গেটেই বসে থাকুন, যা করার আমাকে একাই করতে হবে। আমার বাবা মা গাছপালা খুবই পছন্দ করে, তাই বাড়ির চারিপাশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। আমি চারিপাশে সেই কালো পুটলি থেকে ছাইগুলো ছিটিয়ে দিচ্ছিলাম, কিন্তু কোথাও আমি তাবিজের সন্ধান পাচ্ছিলাম না। এভাবেই পুরো বাড়িতে ঘুরে ঘুরে আমি ছাইগুলো ছিটিয়ে দিচ্ছিলাম। আমি একটা সময় লক্ষ্য করি, আমাদের বাড়ির দক্ষিণ পাশে মোটা একটা আম গাছের নিচে ছাইগুলো পড়তেই সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। মাটির ভেতর থেকে এভাবে রক্ত বের হতে দেখে আমি বেশ ভয় পেয়ে যাই, কিন্তু নিজেকে সামলিয়ে আমি বুঝতে পারি সেখানেই আছে প্রথম তাবিজটা। আমি মাটি খুঁড়তে শুরু করি। কিছুক্ষণের মধ্যেই সেই আম গাছের গোড়া থেকে আমি একটা কালো সুতায় বাঁধা তাবিজ উদ্ধার করি। তারপর আমি দ্বিতীয় তাবিজটা খুঁজতে শুরু করি। এভাবেই ধীরে ধীরে আমি দ্বিতীয় তাবিজটাকেও খুঁজে পাই।
কিছু ফুল গাছের মাঝখানে আমি যখন সেই ছাইগুলো ছিটিয়ে দেই, তখনই মাটি থেকে আবারও আগের মতো করে রক্ত বের হতে শুরু করে। সেখানে খোদাই করে দ্বিতীয় তাবিজটাও উদ্ধার করে ফেলি। তারপর তৃতীয় তাবিজটাও আমি উদ্ধার করতে পারি, কিন্তু শেষ তাবিজটা আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। তখনই কেউ যেন একটা আমার কানের কাছে বলল, বাড়ির বাইরে না, ঘরের মাঝে তোমার বাবার বালিশের ভেতরে লুকানো আছে। আমি চারিপাশে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। কেউ কি আছো? কে কথা বলল? কণ্ঠটা একটা মেয়ের ছিল, কিন্তু আশেপাশে আমি কোনো মেয়েকেই দেখতে পাই না। আমি অনেকক্ষণ বাড়ির বাইরে খুঁজে শেষমেশ উপায় না পেয়ে বাড়ির ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেই। দরজা খুলে আমি বাড়ির ভেতরে প্রবেশ করি। তারপর আমি বাবার ঘরে যাই। বাতিগুলো আমি জ্বালিয়ে দেই, যেন আমি ভয় না পাই। বাবার বালিশে আমি সেই কিছু ছায়ের অংশ ছিটাতেই বাবার বালিশটা রক্তে ভেজে যায়। আমি বুঝতে পারি আসলেই সেই অদৃশ্য কণ্ঠটা ঠিকই বলেছিল। শেষের তাবিজটা তো এইখানেই লুকানো আছে। আমি বালিশের ভেতর থেকে সেই তাবিজটা উদ্ধার করি। তারপর যখন ঘর থেকে বের হতে যাব, ঠিক তেমন সময়ে বাড়ির সকল লাইটগুলো নিজে থেকেই অফ হয়ে যায়, আর ঘরের মেন দরজাটা বাইরে থেকে ধূপ করে লেগে যায়। আমি জোরে জোরে দারোয়ান চাচাকে ডাকছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। ঠিক তখনই ঘরের বাতিগুলো আবারও জ্বলে ওঠে। আমি হাঁপাতে হাঁপাতে ভাবি, এখন বোধহয় সব কিছু ঠিক হয়ে গেছে। আমি ঘরের বাইরে আসার জন্য দরজায় হাত রাখি, কিন্তু দরজাটা এখনও বাইরে দিয়ে লাগানো। আমি অনেক চেষ্টা করি দরজাটা খুলতে, কিন্তু দরজাটা আমি কোনোভাবেই খুলতে পারছিলাম না। এমন সময় পেছন থেকে আমার বাবা মার কণ্ঠস্বর আমি শুনতে পাই। সাথে সাথে আমি পেছনে ঘুরে তাকাই, আর দেখতে পাই বাবা মা তাদের ঘরে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তবে তাদের কোনো কষ্ট হচ্ছে না। তারা আমার দিকে তাকিয়ে জোরে জোরে হাসছে। আমি বুঝতে পারছিলাম না এখন আমি কি করব। আমার চোখের সামনে আমি যা দেখছি, এগুলো কি সত্য নাকি কোনো মায়া, এটাও আমি বুঝতে পারছিলাম না। আমার বোধহয় হার্টবিট অনেক বেশি বেড়ে যাচ্ছিল। আমি এখনই বোধহয় হার্ট অ্যাটাক করে মারা যাব। ঠিক তেমন সময় এক জোড়া নরম হাত পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আর আমাকে বলে, অভি ভাইয়া, আমি চলে এসেছি, তুমি ভয় পেও না। চোখের সামনে যা দেখছো সবই তোমার কল্পনা। এটা হচ্ছে মায়া। সেই খারাপ জিনগুলো তোমাকে ভয় দেখিয়ে মারার চেষ্টা করছে। নিজেকে শান্ত করো, হার্টবিট কমে যাবে। আমাকে ভয় পেতে হবে না, আমি তোমার খালাতো বোন। এই কথা বলে সেই মেয়েটি তার দুই হাতে একটা তালি দেয়। সাথে সাথে ঘরের বাতিগুলো আবারও বন্ধ হয়ে যায়। 1 মিনিটের মধ্যেই আবারও সকল বাতি নিজে থেকেই চালু হয়ে যায়। এবার পুরো ঘরটা ফাঁকা। আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না। না ছিল আমার বাবা মার মতো দেখতে সেই ভয়ঙ্কর অবয়বগুলো, না ছিল সেই মেয়ে কণ্ঠ। দরজাটা নিজে থেকেই আবার খুলে যায়। আমি বের হয়ে আসি আমার বাড়ি থেকে। দারোয়ান চাচার কাছে এসে আমি রাগান্বিত হয়ে তাকে বলি, চাচা, আপনাকে আমরা কত ভালো জানি, মাসে মাসে মাইনেটাও তো ঠিকভাবে দিয়ে দেই, কিন্তু আপনি এই বিপদের দিনে আমাকে বাঁচাতে এলেন না। দারোয়ান চাচা আমার মুখে এসব কথা শুনে বেশ অবাক হয়ে আমাকে বলে, অভি ভাতিজা, তুমি কি বলছো? আমি তো তোমার কোনো কথাই শুনতে পাইনি। তুমি কখন আমাকে ডাকলে? আমি বুঝতে পারি দারোয়ান চাচা হয়তোবা সত্যি আমার কোনো ডাক শুনতে পায়নি। আমি আর তার সাথে কোনো কথা বলি না, শুধু বলি বাড়ির ভালো করে দেখাশোনা করবেন। খুব তাড়াতাড়ি বাবা মাকে নিয়ে আমি আবার ফিরে আসব। কথাটা বলে আমি আবারও দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করে দেই। আমার ব্যাগে সেই
4টি তাবিজ, যে তাবিজগুলো আমি কিছুক্ষণ আগেই উদ্ধার করেছি। সকাল হতেই আমি আবারও খালামণির বাড়িতে ফিরে আসি। খালামণিকে আমি গতকাল রাতে যা যা ঘটেছে আমার সাথে সব কিছু খুলে বলি। খালামণি সবটা শুনে আমাকে বলে, দেখ অভি, সেই জিনগুলো তোকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু সঠিক সময়ে তোর খালাতো বোন তোকে বাঁচিয়ে ফেলেছে। আমি খালামণির মুখে এই কথা শুনে অনেক বেশি অবাক হই আর তাকে বলি, খালাতো বোন মানে? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো খালা? খালা তখন বলে, বাকিটা না হয় তুই তোর মায়ের কাছে শুনবি। এখন তাবিজগুলো দে, এই তাবিজগুলো এখনই আমার কাছে রাখতে হবে, নয়তো সেই জিনগুলো তোকে ক্ষতি করতে পারে। আমি সেই 4টি তাবিজ খালামণির হাতে তুলে দিয়ে মায়ের কাছে চলে যাই। মায়ের কাছে গিয়ে আমি তাকে বলি, আচ্ছা মা, খালামণি তো কখনো বিয়ে করেনি, তাই না? মা তখন আমাকে বলে, তোকে কে বলল তোর খালামণি বিয়ে করেনি? সে তো অনেক আগেই বিয়ে করেছে, তবে কোনো মানুষকে না। সে বিয়ে করেছে একটা জিন সম্রাটকে, আর তাদের ঘরে একটা মেয়েও আছে, যে কিনা একজন পরী। মায়ের মুখে এই কথা শুনে আমি বুঝতে পারি খালামণি কেন বারবার বলছিল তোর খালাতো বোন তোকে বাঁচিয়েছে। তার মানে গতকাল রাতে আমার খালাতো বোন, যে কিনা একজন পরী, সে আমাকে বাঁচাতে সেই ফ্ল্যাটে এসেছিল। আর সেদিন রাতে আমি তাকেই দেখেছিলাম সেই তালগাছের সামনে দাঁড়িয়ে থাকতে। এখন আমার কাছে সব কিছু পরিষ্কার। আমি বুঝতে পারছি আমার একজন বোন আছে, যে কিনা একটা পরী। মা তখন আমাকে বলে, জানিস অভি, তোর খালামণির বয়স যখন 10 বছর ছিল, তখন থেকেই এই জিন সম্রাট তাকে ভালোবাসত। ধীরে ধীরে তোর খালামণির স্বপ্নে এসে দেখা করত। তোর খালামণিও সবটা জেনেও তাকে ভালোবাসে, আর এই কারণেই তোর নানা নানু তাকে বাড়ি থেকে বের করে দেয়। আমরা সবাই তাকে দূরে সরিয়ে দেই, কিন্তু সেই জিনেদের সম্রাট, সে কখনোই তার হাত ছাড়েনি। সে ওই জিনেদের সম্রাটের মাধ্যমে নামকরা কবিরাজ হয়ে ওঠে, মানুষদের উপকার করে, আর সেখান থেকে টাকা রোজগার করে নিজের জীবন যাপন করতে শুরু করে। এতগুলো বছর তোর খালামণির সাথে আমরা কোনো ধরনের যোগাযোগ করিনি, কিন্তু এখন তোর বাবার জন্য আবারও তোর খালামণির কাছে আমাদের ফিরতে হয়েছে। আর এখন আমি বুঝতে পারছি আমি আমার ছোট বোনের সাথে কত অন্যায় করেছি। আমি তখন আমার মাকে বলি, মা, অতীতে যেটা ঘটে গেছে সে সব কিছু বাদ দিয়ে দাও, এখন নতুন করে আবারও শুরু করো। খালামণিকে নিজের বুকে আগলিয়ে রাখো সারা জীবন, আর কখনো নিজের থেকে দূরে সরিয়ে দিও না। মায়ের সাথে কথা শেষ করে আমি খালামণির সাথে দেখা করতে তার ঘরে যাই। খালামণি আমার দিকে একটা হাসি দিয়ে আমাকে বলে, কিরে, তোর মা কি তোকে সব কিছু বলে দিয়েছে? আমি তখন খালামণিকে বলি, হ্যাঁ খালামণি, মা তো সবটা বলে দিয়েছে, কিন্তু খালামণি, আমি আমার খালাতো বোনকে এখনো দেখতে পাইনি। সেদিন চাঁদের আলোতে শুধু তার পোশাক দেখতে পেরেছি, আর গতকাল শুধু তার হাত দুইটি আমি দেখতে পেরেছি। আমার খুব ইচ্ছে করছে তার চেহারাটা আমি দেখব। আমি তো এখনো মানতে পারছি না আমার খালাতো বোন আছে, আর সেও আবার একটা পরী। খালামণি তখন আমাকে বলে, ঠিক আছে, আজকে মধ্যরাতে তুই আমার ঘরে আসিস, আমি আমার মেয়ে অহনার সাথে তোকে দেখা করাবো। আমি খালামণিকে বলি, তার নাম অহনা? খালামণি বলে, হ্যাঁ, আমার আর আমার স্বামীর আদরের রাজকন্যা। তুই তাকে দেখলে অবাক হবি, সে যেমন সুন্দর তেমনই ভদ্র।
আমি খালামণিকে তখন বলি, আমি অপেক্ষায় থাকব তোমার মেয়েকে দেখার জন্য। এখন আমি যাই। খালামণির কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার ঘরে ফিরে আসি। বুকের ভেতরটা ছটফট করছিল কখন রাত হবে আর কখন আমি আমার খালাতো বোনকে দেখতে পাবো। ধীরে ধীরে চারিপাশে বিকেল হয়ে যায়। বিকেল হতেই অনেক মানুষ খালার বাড়িতে আসতে শুরু করে। আমি বুঝতে পারি তাদের সবারই চিকিৎসা করে খালামণি। খালামণি এই গ্রামে অনেক বড় একজন কবিরাজ, যে কিনা মানুষদের উপকার করে। আস্তে আস্তে চারিপাশে মাগরিবের আজান দিয়ে দেয়। মাগরিবের আজান পড়তেই আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। বাড়িতে আস্তে আস্তে চারিপাশে সন্ধে নেমে অন্ধকার হয়ে যায়। আমি, আমার মা আর খালামণি খাবার ঘরে রাতের খাবার খাচ্ছিলাম। খাবার টেবিলে আমার মা কান্না করছিল। তখন খালামণি বলে, দেখ আপু, কান্না করে তো আর সকল সমস্যার সমাধান করা যায় না। অভি তো 4টা তাবিজ উদ্ধার করে ফেলেছে, বাকি 3টি তাবিজও অভি খুব তাড়াতাড়ি উদ্ধার করে ফেলবে। খালামণির মুখে এই কথা শুনে আমি তাকে বলি, খালামণি, তোমার মাথা ঠিক আছে? বাকি 3টি তাবিজ কোথায় আছে? সেদিন যে জিনটা বলেছিল তুমি শোনোনি? একটা তাবিজ সেই কবরের ভেতরে লাশের মুখে আছে, আরেকটি তাবিজ সেই দুমঘরে লাশেদের মাঝখানে আছে, আর শেষের তাবিজটা তো সেই তান্ত্রিকের কাছে আছে। আমি কিভাবে বাকি 3টি তাবিজ উদ্ধার করব? এটা আমাকে দিয়ে হবে না খালামণি, তোমাকেই কিছু একটা করতে হবে। খালামণি তখন আমাকে বলে, দেখো ভি, আমার সাথে যতগুলো জিন আছে আমি তাদেরকে দিয়ে এই কাজটা করতে পারবো না, তোকেই করতে হবে। আর আমার বিশ্বাস তুই তোর বাবাকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারবি। আমি বাইরে থেকে যতটুকু সাহায্য করার সবটা করব। তাছাড়া তোর খালাতো বোন তোর সাথেই থাকবে। খালামণির মুখে এই কথা শুনে আমার মা তখন খালামণিকে বলে, অহনা এখন কেমন আছে? কত বড় হয়েছে? খালামণি তখন মাকে বলে, আপু, ও তো অনেক বড় হয়ে গেছে, এই তো 20 বছর পার করলো। আমার মা তখন খালামণিকে বলে, অহনা কি তার বাবার সাথে তাদের জগতেই থাকে? খালামণি তখন বলে, হ্যাঁ, দিনের বেলায় ওর বাবার সাথেই থাকে, কিন্তু রাতের বেলায় আমার কাছে এসে আমার সাথেই ঘুমায়। আজকে যখন অহনা আসবে আমি তোমার কাছে পাঠিয়ে দেব, তুমি দেখো আমার মেয়েটা কতটা লক্ষ্মী। মা তখন বলে, ঠিক আছে, আমি তো জেগেই আছি, রাতে অহনাকে আমার ঘরে পাঠিয়ে দিস। আমরা 3জনেই খাবার শেষ করে যে যার ঘরে ঘুমাতে চলে যাই, কিন্তু আমার 2 চোখে কোনো ঘুম নেই। অপেক্ষায় আছি কখন আমার খালাতো বোন অহনা পরীর সাথে আমার দেখা হবে। মধ্যরাত হয়ে আসে, আমি আর পারছিলাম না অপেক্ষা করতে। ছটফট করে আমি ঘর থেকে বের হয়ে যাই। খালামণির ঘরের দরজার কাছে এসে আমি বাইরে থেকে খালামণিকে ডাকতে শুরু করি। খালামণি উঠে এসে দরজাটা খুলে দেয়। আমি ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করতেই একটা ঠান্ডা বাতাস আর একটা মিষ্টি ফুলের গন্ধ আমি পেতে শুরু করি। কি ব্যাপার অভি, তুই এখনো ঘুমাসনি? আমি তখন খালামণিকে বলি, ভুলে গেলে তো? তুমি না বললে আমাকে মধ্যরাতে আমার বোনের সাথে দেখা করাবে? কই, তোমার মেয়েটা কোথায় দেখি? খালামণি তখন বলে, এই তো আমার সাথেই ঘুমিয়েছিল, তোর ডাক শুনে অদৃশ্য হয়ে গেছে। আমি তখন খালামণিকে বলি, দৃশ্যমান হতে বলো, আমিও তো দেখি, তোমরা কি সত্য বলছো নাকি মিথ্যে বলছো? খালামণি তখন বলে, ঠিক আছে, তুই তোর চোখ 2টি বন্ধ কর, আমি যখন বলবো তখন তাকাবি।
খালামণির কথা মতো আমি আমার চোখ দুইটি বন্ধ করে ফেলি। 1 থেকে 2 মিনিট পর খালামণি আমাকে বলে, এইবার চোখ দুইটি খুলতে পারিস। আমি ধীরে ধীরে আমার চোখ দুইটি খুলে ফেলি। আমি তখন দেখতে পাই খালামণির পাশে খুবই সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে সাদা রঙের খুবই দামি একটা পোশাক, দুধে আলতা গায়ের বরণ, চেহারাটা খুবই মায়াবী, চোখের কিনারায় কাজল দেওয়া, গোলাপি 2টি ঠোঁট আর ঠোঁটের নিচে কালো একটা তিল। আমি তো এত অপরূপ সুন্দরী মেয়েকে দেখে হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি, আর মনে মনে ভাবছি আকাশের চাঁদটা কি ঘরে নেমে এলো। তখনই খালামণি সেই মেয়েটাকে বলে, এটা তোমার খালাতো ভাই, সালাম দাও। সেই সুন্দরী মেয়েটা তখন তার মধুর কণ্ঠে আমাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তার কণ্ঠটা এতটা সুন্দর ছিল যে আমি ভুলেই যাই সে আমাকে সালাম দিয়েছে। খালামণি আমাকে ধমক দিয়ে বলে, এই অভি, তোর বোন তোকে সালাম দিয়েছে, সালামের উত্তর দে। আমি তখন আমতা আমতা করে সালামের উত্তরটা দেই। খালামণি আমাকে বলে, দেখলি তো, এটাই আমার মেয়ে, ওর নাম হচ্ছে অহনা পরি। এখন যা, তুই তোর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আমার সেই ঘর থেকে বের হতে ইচ্ছেই করছিল না, মনে হচ্ছিল সেখানে দাঁড়িয়ে সারাটা রাত অহনা পরীকে দেখে যাই। খালামণি আমাকে আবারও একটা ধমক দিয়ে বলে, কি ব্যাপার অভি, বললাম না ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। আমি না চাইতেও তখন আমার ঘরে চলে আসি, আর খালামণি তার দরজাটা লাগিয়ে দেয়। ঘরে এসে আমি খাটের ওপরে বসে এখনও সেই মেয়েটাকে নিয়ে ভাবছি। আমার খালাতো বোন এত সুন্দরী একটা পরী, তার মায়াবী চেহারা আর সেই মিষ্টি হাসি আমি যেন কোনোভাবেই ভুলতে পারছিলাম না। আমি তাকে নিয়ে ভাবতে ভাবতে সুন্দর একটা ঘুম দেই। পরের দিন সকালে খালামণি আমাকে ঘুম থেকে জাগায়। খালামণি আমাকে বলে, দেখ অভি, আমাদের হাতে সময় অনেক কম, আজকে রাতেই তোকে যেতে হবে সেই কবরস্থানে। তারপর সেই পরিত্যক্ত কবরের ভেতর থেকে লাশের মুখ থেকে উদ্ধার করতে হবে 5 নাম্বার তাবিজটা। আমি তখন খালামণিকে বলি, আচ্ছা খালামণি, এমনটা কি দিনের আলোতে করলে হয় না, রাতের অন্ধকারেই করতে হবে? খালামণি তখন আমাকে বলে, ধরে নে তুই দিনের বেলায় সেই কবরস্থানে গেলি, তারপর সেই কবরটা খুঁড়ে সেই লাশটার দেখা পেলি, কিন্তু তুই হাজার খুঁজেও সেই তাবিজটার দেখা পাবি না। রাত হলেই তুই তাবিজের দেখা পাবি, তাই এই কাজটা তোকে রাতের বেলায় করতে হবে। আমি খালামণিকে বলি, খালামণি, আমার খুব বেশি ভয় করছে। খালামণি তখন আমাকে বলে, ভয় পেতে হবে না, আজকে রাতে তোর সাথে তোর খালাতো বোন অহনা পরিও যাবে। আর হ্যাঁ, এখন তোকে ঢাকার উদ্দেশ্যে রওনা করতে হবে না, রাতের বেলায় তোর বোন তার শক্তির মাধ্যমে পলকেই সেই কবরস্থানে তোকে নিয়ে যাবে। এখন তুই নিজের মতো করে প্রস্তুতি নিয়ে রাখ, নিজেকে শক্ত কর, যেন রাতের যুদ্ধে তুই বিজয় লাভ করতে পারিস। খালামণি কথাগুলো বলে তার ঘরে চলে যায়। আমি ঘরে বসে ভাবছিলাম, অহনা পরি আমার সাথে যাবে, তাহলে আবার কিসের ভয়, আমি সেই তাবিজটা উদ্ধার করতে পারবো। এভাবেই সারাটা দিন পার হয়ে যায়। মধ্যরাতে খালামণি আমার দরজার কাছে এসে আমাকে ডাকতে শুরু করে। আমি দরজা খুলে দেই, দেখতে পাই খালামণি আমার দরজার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু সে একা না, তার পাশে তার কন্যা অহনা পরিও দাঁড়িয়ে আছে। অহনা পরীকে নিয়ে খালামণি ঘরের ভেতর প্রবেশ করে আর আমাকে বলে, অহনা পরি তার শক্তি ব্যবহার করে তোকে সেই কবরস্থানের কাছে নিয়ে যাবে, তারপর বাকিটা তোকে একাই করতে হবে। সে পরি হলেও তোর সাথে কবরস্থানের ভেতরে প্রবেশ করতে পারবে না, বাইরে সে অপেক্ষা করবে। যে করেই হোক
তোকে সেই তাবিজটা উদ্ধার করে বাইরে আসতে হবে। তারপর অহনা পরী তোকে আবারও এখানে নিয়ে আসবে। এই কথা বলে খালামণি অহনা পরীর দিকে তাকায় আর বলে, তুমি তাকে নিয়ে যাও, আর দেখো তোমার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। এটা বলে খালামণি তার ঘরে ফিরে যায়। অহনা পরী তখন আমাকে তার মিষ্টি কণ্ঠে বলে, অভি ভাইয়া, তাহলে চলুন আপনাকে নিয়ে সেই কবরস্থানে যাওয়া যাক। আমি অহনা পরীকে বলি, কিন্তু কিভাবে? কবরস্থানটা ঢাকায়, আর এখান থেকে ঢাকায় যেতে হলে অনেক সময় লাগবে। খালামণি তো বারবার বলছিল আপনি আপনার শক্তি ব্যবহার করে আমাকে নিয়ে যাবেন, কিন্তু কিভাবে যে চোখের পলকেই সেখানে আপনি আমাকে নিয়ে যাবেন এটাই বুঝতে পারছি না। অহনা পরী তখন মিষ্টি একটা হাসি দিয়ে আমাকে বলে, কিভাবে নিয়ে যাব সেটা এখনই দেখতে পাবেন। আগে আমার হাত দুইটি ধরেন তো। এটা বলে তার সুন্দর নরম দুইটি হাত আমার দিকে বাড়িয়ে দেয়। আমি তার হাত দুইটি স্পর্শ করি। তার হাত দুইটি ধরতেই আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে আসে। অহনা পরী তখন আমাকে বলে, অভি ভাইয়া, এখন তাহলে চোখ দুইটি বন্ধ করেন, আমি আমার শক্তি ব্যবহার করে আপনাকে সেখানে নিয়ে যাব। আমি তার কথা মতো চোখ দুইটি বন্ধ করি। এভাবেই 10টা মিনিট পার হয়ে যায়। তারপর আমার খালাতো বোন আমাকে বলে, অভি ভাইয়া, এখন তাহলে চোখ দুইটি খোলেন। আমি চোখ দুইটি খুলি, কিন্তু দেখতে পাই এখন আমি আমার ঘরে দাঁড়িয়ে নেই। আমি দাঁড়িয়ে আছি সেই কবরস্থানের দরজার কাছে। আমি আমার খালাতো বোনের কাছে জানতে চাই এটা কিভাবে সম্ভব। তখন অহনা পরী আমাকে বলে, পরীদের কাছে অনেক কিছুই সম্ভব। এখন মধ্যরাত, আর কিছুক্ষণ পরেই রাত শেষ হয়ে যাবে। আপনি যান, কাজটা করে দ্রুতই আবার ফিরে আসুন। এই কথা বলে অহনা পরী তার শক্তি ব্যবহার করে আমার হাতে একটা কোদাল ধরিয়ে দেয় আর আমাকে বলে, সাবধান, সে কবরটা কিন্তু আপনার অপেক্ষায় আছে। আমি অহনা পরীকে বলি, এতগুলো কবরের মাঝে আমি কিভাবে বুঝতে পারবো কোন কবরে সেই তাবিজটা রাখা আছে? অহনা পরী তখন বলে, অভি ভাইয়া, কবরস্থানের ভেতরে আপনি ঢুকলেই দেখতে পারবেন সেই অভিশপ্ত কবরটা কোথায় আছে। যান, এবার ভেতরে যান, আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি। আমি বিসমিল্লাহ বলে কবরস্থানের ভেতরে ঢুকে পড়ি। হাতে ফোনের আলোটা জ্বালিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। চারিপাশে খুটখুটে অন্ধকার, কতগুলো কবর আমার চোখের সামনে দেখা যাচ্ছে, কিন্তু আমি খুঁজছি সেই অভিশপ্ত কবরটা। কিছুক্ষণ খোঁজার পর একটা কবরের দিকে আমার নজর পড়ে। আমি দেখতে পাই এতগুলো কবরের মাঝে একটা কবরের ভেতরে আগুন জ্বলছে দাউ দাউ করে। আমি বুঝতে পারি সেই কবরের মাঝেই আছে সেই তাবিজটা। আমি ধীরে ধীরে সেই কবরের কাছে এগিয়ে যাই। কবরটার কাছে আসতেই ভেতরে থাকা আগুন মিনিশেই নিভে যায়। চারিপাশ আবারও অন্ধকার হয়ে আসে। আমি আমার ফোনের আলো জ্বালিয়ে দেই। তারপর ফোনটাকে কবরের পাশে রেখে ধীরে ধীরে কোদাল দিয়ে কবরের মাটি সরাতে শুরু করি। 10 মিনিট পর আমি সকল মাটি সরিয়ে ফেলি। বাঁশের চাটাই আমি দেখতে পাই। এক এক করে আমি বাঁশের চাটাই সবগুলো উঠিয়ে ফেলি। তারপর দেখা পাই একটা লাশের, কিন্তু লাশটা দেখে আমার শরীর থর থর করে কাঁপতে শুরু করে, কেননা লাশের চোখ দুইটি খোলা আর মুখটা হা করে আছে। মুখের মাঝখানে কালো সুতায় বাঁধা সেই তাবিজটা। আমি কাঁপা কাঁপা শরীরে কবরে নেমে আসি। তারপর যখন আমি আমার হাত বাড়িয়ে দেই সেই লাশের মুখের দিকে, হঠাৎ করেই সেই লাশটা আমার হাত দুইটি ধরে বসে। তো প্রিয় বন্ধুরা, এই গল্পের প্রথম পর্ব এতটুকুই ছিল। আপনাদের সবার কাছে যদি এই গল্পটি ভালো লাগে তাহলে দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসবে। দ্বিতীয় পর্ব শুনতে হলে সবাইকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। এতক্ষণ বয়েজে ছিলাম আমি আপনাদের প্রিয় লেখক আরিয়ান অভি। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।